হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা সলভ করব ক্লাস 7-এর নিজে করি 1.2 এর এই যে 10টা অঙ্ক রয়েছে, এই 10টা কিভাবে এই অঙ্কগুলো খুব সহজেই বুঝে বুঝে সমাধান করা যায় সেটা আমি তোমাদের শেখাবার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.1 এর সমস্ত এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করে দিয়েছিলাম আগের ভিডিওটাতে। তোমরা যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নিও। তো চলো আজকে তোমাদের কোষে দেখি 1.2 এর এই অঙ্কগুলো দেখা যাক কিভাবে করা যায়। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। ঠিক আছে, এই ধরো, আচ্ছা তোমাদের তার আগে একটু বলে দিই, এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক রয়েছে, মানে এই প্রথম 10টা অঙ্ক যে তোমাদের রয়েছে, এই যে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো যে রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু ঐকিক নিয়মের সাহায্যেই আমরা করব এবং ঐকিক নিয়মের সাহায্যেই এগুলো করতে হবে আর কি। তো দেখো, এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। এই একটা চাকা, ঠিক আছে, এই একটা ধরে নাও, এটা একটা চাকা। এই চাকাটা ঘুরে 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 এখান থেকে যখন এখানে আসে, ঠিক আছে, তখন নিশ্চয়ই এই চাকাটা কিছুটা একটা পথ অতিক্রম করে, ঠিক আছে। এবং এটাই বলছে যে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তাহলে 98 মিটার পথ যেতে এই চাকাটা কতবার ঘুরবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি করে করব? সমস্যাটি হলো, আচ্ছা আমাদের যে জিনিসটা বের করতে হয়, ঠিক আছে, এখানে দেখো কি বের করতে হবে, কতবার ঘুরবে। তো যে জিনিসটা বের করতে হয় সেটা কিন্তু আমরা ডান পাশে রাখি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডান পাশে রাখবো চাকার ঘূর্ণন, চাকার ঘূর্ণন ব্র্যাকেটে বার, মানে কতবার, 1 বার, 2 বার, 3 বার, 10 বার, তো আমরা ব্র্যাকেটে বার লিখব। এবং ঘুরে কত মিটার যায় দূরত্ব, এদিকে লিখবো দূরত্ব মিটারে। তাহলে বলছে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, 98 মিটার পথ যেতে হলে কতবার ঘুরতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তা দেখো, এদিকে দেখো 77 মিটার আগে ছিল, 77 মিটার পথ আগে গিয়েছে, এবার 98 মিটার পথ যাবে। 77 মিটার পথ যেতে 55 বার ঘুরেছে, তাহলে এবার দূরত্বটা বেড়েছে, তাহলে নিশ্চয়ই তাকে বেশি ঘুরতে হবে। তাহলে এদিকে বাড়ছে, এদিকেও কিন্তু বাড়বে, ঠিক আছে। তাহলে এভাবে এদিকে বাড়লে এদিকে যদি বাড়ে, তাহলে এই ধরনের যদি সম্পর্কটা হয় তাহলে হবে এটা তোমার সরল সম্পর্ক। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে দূরত্ব এবং চাকার ঘূর্ণনের মধ্যে সরল সম্পর্ক। এরপর তাহলে 77 চাকাটি ঘোরে 55 বার, তাহলে 1 মিটার যেতে চাকাটি ঘোরে। আচ্ছা, 77 মিটার যেতে 55 বার ঘোরে, তাহলে যদি 1 মিটার যায় তাহলে নিশ্চয়ই তাকে আর এত বার ঘুরতে হবে না, নিশ্চয়ই কম বার ঘুরতে হবে। আর যেই এখানে কম হয়ে গেল তাহলে আমরা করব ভাগ, ঠিক আছে। তাহলে 55/77 বার, সুতরাং এবার 98 মিটার যেতে চাকাটি ঘোরে। তাহলে দেখো 1 মিটার যেতে চাকাটি এত বার ঘুরেছে, তাহলে 98 মিটার যেতে নিশ্চয়ই তাকে বেশি বার ঘুরতে হবে, তাহলে বেশি হলে এখানে গুণ। তোমরা নিশ্চয়ই জানো যে ঐকিক নিয়মে এই জায়গাগুলোতে কম হলে ভাগ করে দিতে হয় এবং বেশি হলে গুণ করে দিতে হয়। তো আমরা এখানে বেশি হয়েছে, এখানে গুণ করে দেব। 55/77 গুণ 98। আচ্ছা, 5 দিয়ে 11 দিয়ে দুটোকেই কাটবে, 11 দিয়ে 5 11 55, 7 11 77, 7 দিয়ে 7 ওকে 7, 28, 4 7 28, তাহলে 5 14 70 বার। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল, চাকাটি 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে।
আচ্ছা চলো এবার পরের অঙ্কটাতে যাওয়া যাক। দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দেখো এই জায়গাটা একটা বোঝার চেষ্টা করো যে 7 দিনে এক সপ্তাহ হয়, ঠিক আছে, এই 7 দিন হলেই সে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে কত দিন যাবে? তাহলে এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলেই তো আমার মোট যেটা বের হবে সেটাই উত্তর। ঠিক আছে, তো কিন্তু উত্তর শুধু এভাবে বললে তো হবে না, আমাদের স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে করতে হবে। তখন কিভাবে করবো অঙ্কটা দেখো, এক সপ্তাহ, এক সপ্তাহ সমান সমান 7 দিন। এবার আমরা কি বের করবো এখানে, কতদিন সাঁতার শিখতে যায়, তাহলে দিন সংখ্যা, তাহলে সাঁতার এবার লিখবে যে সাঁতার সংখ্যা, আর এদিকে আমরা লিখবো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সময়, এদিকে আমরা এইভাবে লিখবো সময়, কারণ দুটোই কিন্তু সময়। ঠিক আছে, দুটোই দিনে চেয়েছে। দেখো 7 দিন যদি সময় হয় তাহলে 7 দিনে একদিন সে যায়, তাহলে 364 দিনে কতদিন যাবে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো সময় আর সাঁতার শেখার মধ্যে যদি আমার 7 দিনটা 364 দিন হয়েছে, তাহলে আগে এই 7 দিনে যদি একদিন যায়, তাহলে 364 দিনে তাহলে অবশ্যই বেশি দিন যাবে, তাহলে এদিকে বাড়ছে এবং এদিকেও বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। তোমরা এটা এখানে লিখবে এই দুটার মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, তো আমি এখানে শর্টকাট এভাবে লিখছি সরল সম্পর্ক। তোমরা কিন্তু সম্পূর্ণভাবে লিখবে পরীক্ষার খাতায় যে সময় এবং সাঁতার শেখার দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তাহলে 7, আচ্ছা এটাও হচ্ছে দিন, এটাও দিন, এটা দিন তো লিখেই দেওয়া হয়েছে, তাহলে 7 দিনে সাঁতার, আচ্ছা সাঁতারে চন্দ্রবিন্দু রয়েছে, শিখতে যায় একদিন, তাহলে একদিনে সাঁতার শিখতে যায়, তাহলে কম হবে, তাহলে কম হলেই ভাগ, তাহলে 1/7 দিন। তাহলে সুতরাং এবার 364 দিনে সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সাঁতার শিখতে যায়, এবার বেশি হবে, একদিনে যতদিন গিয়েছে তাহলে 364 দিনে তো নিশ্চয়ই তার থেকে বেশি দিন যাবে, তাহলে বেশি মানেই আমার এখানে গুণ, এখানে লিখছি একটু ফাঁকা দিয়ে 1/7 গুণ 364, এটা কাটাকাটি যাবে 7 দিয়ে, 5 7 35, 14 7 2 14 52, তাহলে সমান 52 দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা দেখো কি বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, 120টা কাগজ লাগবে, আর প্রত্যেক দিস্তায় 24টা কাগজ আছে, তাহলে কত দিস্তা আমার কাগজ কিনতে হবে? ঠিক আছে, 120টা লাগবে, 120টা আমার কাগজ লাগবে, আর 24টা করে একটা করে দিস্তায় আছে, তাহলে কত দিস্তা লাগবে? আমাকে দেখতে হবে যে এই যে 120টা আছে এর ভিতরে কতগুলো 24 ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি দিয়ে ভাগ করি তাহলেই যেটা বের হবে তত দিস্তা আমার কাগজ কিনতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এটা উত্তর, এটা আমরা মুখে মুখে বের করলাম, কিন্তু এটার স্টেপ তো করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে করা যায়। আচ্ছা কি আমাকে বের করতে হবে, কত দিস্তা, তাহলে দিস্তা, আর এদিকে কাগজ, এখানে কাগজটা টিতে দেওয়া আছে, আর এখানেও দিস্তার দরকার নেই, এটা এক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে 120টি কাগজ কত দিস্তার মধ্যে আটবে বা কত দিস্তা লাগবে 120টি কাগজের জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো 24টা কাগজ ছিল এক দিস্তায়, তাহলে 120টা কাগজ নিশ্চয়ই অনেকগুলো দিস্তার মধ্যে, বেশি দিস্তার মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এদিকে বাড়লো এদিকেও বাড়লো। ঠিক আছে, তাহলে এটা সরল সম্পর্ক। তোমরা এখানে লিখবে কাগজ এবং দিস্তার মধ্যে সরল সম্পর্ক, আমি এদিকে শুধু সরল লিখে দিচ্ছি শর্টকাট করে। ঠিক আছে, সরল সম্পর্ক। এবার লিখব 24টি
কাগজ, 24টি কাগজ, 24টি কাগজ না, এখানে 24টি কাগজের জন্য লাগে 1 দিস্তা। তাহলে একটি কাগজের জন্য লাগে, তাহলে 24টার জন্য যদি 1 দিস্তা লাগে, একটার জন্য নিশ্চয়ই কম দিস্তা লাগবে, তাহলে কম হলেই ভাগ 1/24 দিস্তা। তাহলে সুতরাং 120টি কাগজের জন্য লাগবে, তাহলে একটি কাগজের জন্য এত দিস্তা লাগে, তাহলে 120টি কাগজের জন্য নিশ্চয়ই বেশি দিস্তা লাগবে, তাহলে বেশি মানে গুণ, তাহলে 1/24 গুণন 120। দেখো এই সেম জিনিসটাই কিন্তু এখানে হলো, ঠিক আছে। তো এটা কাটাকাটি করবো, তাহলে 12 কে 12 শূন্য, 12 দুগুণ 24, 2 দিয়ে 5 দুগুণ 10, তাহলে 5 দিস্তা। এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্কটা, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে তা হিসাব করি। তা দেখো 1 ডজন মানে কতগুলো, 12টা, ঠিক আছে। তাহলে 12টার দাম 48 টাকা, ঠিক আছে। আমরা এভাবে করবো যে 12টার দাম 48 টাকা, তাহলে একটার দাম 48/12 ইন্টু বলছে 32টা ডিমের দাম কত, 32টা। তো এভাবে করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখানে এই ঐকিক নিয়মটা করবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বার করতে হবে আমাদের, দাম কত, তাহলে দাম আমরা লিখবো এখানে টাকাতে, আর এদিকে ডিমের সংখ্যা টি। 1 ডজন ডিমের দাম, তো আচ্ছা তোমরা এই জায়গায় বা উপরে একটু লিখে নেবে, বা এখানে লিখলেও হবে। 1 ডজন সমান 12, ঠিক আছে। তাহলে 12টি, 1 ডজন সমান 12টি, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। আমাকে বের করতে হবে 32টি, এই টিগুলো না লিখলেও হয়, আমি এখানে লিখিয়ে দিচ্ছি। টি ডিমের দাম কত টাকা, ঠিক আছে। তাহলে দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা, এবার ডিমের সংখ্যা বেড়েছে, 32 হয়েছে, 1 থেকে 32 হয়েছে, বা বলতে পারো যে 12 থেকে 32 হয়েছে, ঠিক আছে, বেড়েছে। তাহলে দামও তো বাড়বে, তাই না, যত বেশি ডিম তত বেশি দাম। তাহলে এবার এটাকে সরল সম্পর্ক, তাহলে এটা এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে দুটোই সরল সম্পর্ক। তাহলে তোমরা এভাবে লিখবে, ডিমের সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক। আমি এখানে শর্টকাট লিখছি, সরল 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম আগে 12 ছিল, এখন 1 হয়েছে, তাহলে আগে যা দাম ছিল তাহলে এখন কমে যাবে, তাহলে কমে গেলে ভাগ, তাহলে 48/12 টাকা। দেখো এখানেই কিন্তু আমরা কাটাকাটিটা করতে পারি, কিন্তু দরকার নেই, কাটাকাটি তো আমাকে শেষ পর্যন্ত করতেই হবে, তো শেষে গিয়েই করব, তাহলে ঘিচিমিচিটা হবে না আর কি এখানে। তাহলে সুতরাং 32টি ডিমের দাম, তা দেখো একটা ডিমের দাম যা হবে 32টা ডিমের দাম নিশ্চয়ই তার থেকে বেশি হবে, তাহলে বেশি হওয়া মানে গুণ হওয়া, তাহলে গুণ করে দেবো 48/12 গুণ 32। তাহলে এবার কাটাকাটি করবো, 12 দিয়ে 4 12 48, এবার 4 দিয়ে 32কে, তাহলে 4 2 8, 3 4 12, 128 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবার এই অঙ্কটা দেখো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে, ঠিক আছে। এটাকেও তোমরা ঐকিক নিয়মে করবে। সমস্যাটি হলো, আচ্ছা কি বার করতে বলছে, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে, তাহলে দিন সংখ্যাটা আমাকে বের করতে হবে, তাহলে লিখবো দিন, বা এটাকে তোমরা এভাবে লিখতে পারো কাজের সময়, এটা দিনে এভাবে, আর এখানেও কাজের সময়, ঠিক আছে, এখানেও তোমরা কাজের সময় লিখবে, কাজের সময়, কিন্তু এখানে ঘন্টাতে, ঠিক আছে। এখানে তোমরা প্রতিদিন কথাটা লিখতে পারো, প্রতিদিন, এখানে প্রতিদিন কাজের সময়
আর এখানে কত দিনে কাজটা হয়েছে সেই কাজের সময়, ঠিক আছে। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে যদি কাজ করা হয় তাহলে 30 দিনে একটা কাজ শেষ হয়। তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজটা করা হয় তাহলে কত দিনে এই কাজটা শেষ হবে, এটাই অঙ্ক। তাহলে দেখো প্রতিদিন 5 ঘন্টা করে যদি কাজ করা হয় তাহলে 30 দিনে কাজটা মানে এই 30 দিন লেগেছে। এবার কাজের সংখ্যা যদি বাড়ে, এদিকে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, আগে 5 ছিল, 5 ঘন্টা করে ছিল, এখন 6 ঘন্টা করে হয়েছে, বেড়েছে কিন্তু। তাহলে আগে যদি 30 দিন লাগতো তাহলে প্রতিদিন যদি যেহেতু বেশি বেশি করে কাজ হচ্ছে তাহলে কিন্তু আর পরে এত দিন লাগবে না, তখন কিন্তু দিন সংখ্যাটা কমে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এদিকে বাড়ছে কিন্তু এদিকে কমছে, কত কমবে আমরা জানি না ঠিক, এটা পরে আমরা বার করব, কিন্তু যা বের হবে সেটা কিন্তু 30-এর থেকে ছোটই বের হবে, ঠিক আছে। তাহলে এদিকে কিন্তু কমে যাবে। প্রতিদিন আগে 5 ঘন্টা করে ছিল, এখন প্রতিদিন 6 ঘন্টা, বেশি বেশি কাজ হচ্ছে, আগে কম কম কাজ হতো, প্রতিদিন এখন বেশি বেশি কাজ হচ্ছে, তাহলে কিন্তু এই দিন সংখ্যাটাও আমার কমে যাবে, ঠিক আছে। বেশি কাজ হলে কম দিনেই হয়ে যাবে, তাহলে এদিকে কিন্তু কম হবে। তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে, তাহলে যদি এরকম হয় তাহলে কিন্তু এটা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে তোমরা এভাবে লিখবে যে প্রতিদিন কাজের সময় এবং মোট কাজের সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। তা আমি এখানে ব্যস্ত সম্পর্ক শর্টকাটে লিখে দিচ্ছি। এবার লিখব প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে। তাহলে প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে। এই জায়গাটা ভালো করে দেখো তো, 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, কিন্তু যদি আমি 1 ঘন্টা করে কাজ করি, মানে একটু কম কম কাজ করছি প্রতিদিন, তাহলে কি 30 দিন আমার 30 দিনে শেষ হবে? তাহলে আমার বেশি দিন লাগবে না। আগে 5 ঘন্টা করে কাজ করতাম, এখন 1 ঘন্টা করে কাজ করি, তা 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে শেষ হয়। 1 ঘন্টা করে কাজ যদি আমি করি তাহলে কিন্তু আমার 30 দিনের বেশি লেগে যাবে, কারণ আমি কম কম প্রতিদিন কাজ করছি, তাহলে আমার সময়টা এদিকে মোট দিনটা বেশি লেগে যাবে। তাহলে বেশি এদিকে যদি বেশি হয় তাহলে বেশি হলে কিন্তু ওই নিয়মে আমরা কি করি, গুণ করে দিই। তাহলে 30 গুণন এদিকে এই যে 5টা রয়েছে, 30 গুণন 5 দিনে। সুতরাং এবার আমরা 6 ঘন্টা করে কাজ করাবো, তাহলে 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়। এবার দেখো 1 ঘন্টা করে কাজ করলে যতদিন লাগে, আচ্ছা ঐকিক নিয়মে তোমরা এটা জানো তো, আমরা যখন এই যে মানে যে লাইনটার সঙ্গে এখানে সম্পর্ক করব তার উপরটার একদম উপরে, তার একদম মানে ঠিক উপরেরটার সাথে এই যে এটার সাথে কিন্তু আমরা এখানে তুলনা করব, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে আগে যে সময়টা লাগতো, 6 ঘন্টা যদি আমি প্রতিদিন কাজ করি, আগে 1 ঘন্টা করে কাজ করতাম, এবার কাজটা বাড়িয়ে দিলাম 6 ঘন্টা করে করছি, তাহলে কিন্তু আমাদের এতটা সময় লাগবে না, তখন কিন্তু আমাদের আরও সময়টা কম, মানে মোট দিন সংখ্যাটা কিন্তু কমে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানে কমে আসলো, তার মানে ভাগ হলো, তাহলে 30 গুণন 5 বাই এই 6টা নিচে চলে আসবে 6 দিনে। এবার এটা কাটাকাটি করবো, তাহলে 6 দিয়ে 5 6 30, তাহলে 5 5 উপরে সমান 25 দিন। 25 দিনে কিন্তু আমার কাজটা শেষ হবে, এটাই হচ্ছে উত্তর। এই অঙ্কটা দেখো কি বলছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত, হিসাব করি, ঠিক আছে। দেখো 5/7 অংশ, দেখো এখানে দুটো ভগ্নাংশ দেয়, ভগ্নাংশগুলো দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু মুখে মুখেই মানে অঙ্কটা না করে মুখে মুখেই কিন্তু করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা কিভাবে মুখে মুখে করা সম্ভব তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি অঙ্কটা স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে। তোমরা একটু বুঝে নাও যে একটা অঙ্ক কত রকমভাবে করা যেতে পারে, ঠিক আছে। দেখো বলছে 5/7 অংশ, এর দাম হচ্ছে 2825 টাকা। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই যে ভগ্নাংশ, এই 7-এর 5 অংশের মান হচ্ছে 2825 টাকা। এবার এদিকে 7-এর 2 অংশের মানের, এটা 7-এর 2 অংশের মান কত সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে মোট অংশ এটা কিন্তু এমনি সোজা হয়ে গেল, দেখো 7, এটাও মোট হচ্ছে 7, এখানেও কিন্তু মোট 7ই আছে, ঠিক আছে। এই ভগ্নাংশের হরের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু মোট সংখ্যা, ঠিক আছে। তাহলে তার সম্পত্তি মোট হচ্ছে 7 অংশ, ঠিক আছে। 7-এর মধ্যে এই 5 অংশের দাম হচ্ছে এটা, 5 অংশের মূল্য হচ্ছে এটা, তাহলে 2 অংশের মূল্য কত হবে? তাহলে 5 অংশের মূল্য যদি এটা হয় তাহলে 1 অংশের মূল্য কত হবে? 5 দিয়ে ভাগ, এটা হচ্ছে 1 অংশের মূল্য, ভাগ করে যেটা পাবো সেটা 1 অংশের মূল্য। এবং 2 অংশের মূল্য কীভাবে বার করব?
এই যে 2 দিয়ে গুণ করে যেটা বের হবে সেটাই 2 অংশের মূল্য হবে, ঠিক আছে। এইটা কাটাকাটি করলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। তো এভাবে আমরা মুখে মুখেই করতে পারবো, এটা কাটাকাটি করে করে একদম কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করা সম্ভব, ঠিক আছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে করলে তো হবে না, আমাদের স্কুলে স্টেপের ওপর নাম্বার দেয়, তাহলে স্টেপগুলো কিন্তু আমাদের করতে হবে। চলো এবার স্টেপ বাই স্টেপ অঙ্কটা কীভাবে করব এটাও কিন্তু আমরা ওই ঐকিক নিয়মের মাধ্যমেই, ঐকিক নিয়মের সাহায্যেই কিন্তু করব। আমাদের কি বের করতে বলেছে? বের করতে বলেছে মূল্য কত টাকা, তাহলে আমাদের মূল্যটা বের করতে হবে। তাহলে মূল্য, এর একক হচ্ছে টাকা, আর এদিকে সম্পত্তির অংশ। তা দেখো বলছে 5/7, 5/7 অংশের দাম হচ্ছে 1825 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য কত টাকা, ঠিক আছে, এটা এবার বের করব। তাহলে দেখো সম্পত্তির পরিমাণ 7-এর মধ্যে 5 ছিল, এখন 7-এর মধ্যে 2 হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এদিকে হরটা কিন্তু সমান, তাহলে আমরা এটা এমনি বলতেই পারি যে এইটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তার মানে আগে যেটা ছিল এখন কিন্তু কমে গেছে, তাহলে দামও কিন্তু কমে যাবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সরল সম্পর্ক, এদিকেও কমছে এদিকেও কমছে। তোমরা লিখে নিবে যে সম্পত্তির অংশ এবং মূল্যের মধ্যে সরল সম্পর্ক। আমি শর্ট করে লিখে দিচ্ছি, পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা একদম সম্পূর্ণ কথাটা সুন্দরভাবে লিখে দিবে। আমি সরল সম্পর্ক লিখে দিচ্ছি। তাহলে সরল সম্পর্ক, তাহলে 5/7 অংশের মূল্য হচ্ছে 1825 টাকা। তাহলে 1 অংশের মূল্য, দেখো তাহলে 7-এর 5 অংশের মূল্য এটা, তাহলে আমরা 7-এর 1 অংশের মূল্য কত হবে, তাহলে কমে যাবে, ঠিক আছে। তাহলে কমে গেলে ভাগ, তাহলে 28/25, ঠিক আছে। 1825 সাথে এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা এই জায়গায় একটা জিনিস তোমরা বোঝো, আমি যদি 1825-এর সাথে এটার সাথে ভাগ করি হচ্ছে 5/7, এটা যদি ভাগ করি তাহলে এটাকে ভাগ না করে কিন্তু আমি এটাকে এমনভাবে উল্টে দিতে পারি, মানে এটাই উল্টে যাবে আর কি। এটা যদি আমি একটু সরল রূপ যদি দেওয়ার চেষ্টা করি তাহলে এটা এরকম হবে 28/25 গুণ দিলাম, এটার সাথে ভাগ সম্পর্কে আছে, এটা গুণ দিয়ে এটাকে আমি উল্টে দিতে পারি। এর আগের অঙ্কগুলোতে তোমরা কিন্তু দেখেছো, ঠিক আছে। তাহলে 7টা উপরে চলে যাবে, 5টা আসবে নিচে, এরকমভাবে আমি এটাকে করতে পারি। তাহলে আমি একবারে করে দিচ্ছি এখানে 7/5 টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং 2/7 অংশের মূল্য হচ্ছে, এবার দেখো 1/7 অংশের মূল্য যেটা হবে, 2/7 অংশের মূল্য তো তার থেকে বেশি হবে, তাই না। তাহলে 2/7 অংশের মূল্যটা কিন্তু এখানে বেশি হবে, মানে গুণ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ভাগ হয়েছিল, হ্যাঁ, এটা 5/7 দিয়ে ভাগ হয়েছিল, তা গুণ সম্পর্ক করার ফলে এটা 7/5 হয়ে গেল। তো এটা কিন্তু ভাগ হয়েছে, এটা তোমরা দেখে আবার এটা ভুল করো না যে এটা কেন গুণ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম এখানে। তাহলে 28/25 গুণন 7/5 গুণন এখানে হচ্ছে 2/7 দিয়ে গুণ, ঠিক আছে। এবার কাটাকাটি করবো এখানে, তাহলে এটা কাটাকাটি করলে কেমন হবে, 7 কাটলো, তাহলে 2/5, ঠিক আছে। আচ্ছা এখানেও কিন্তু তোমরা দেখো এই যে এই জিনিসটা কিন্তু এরকমই কিন্তু হয়েছে, ঠিক আছে। এই 2/5 এখানেও কিন্তু 2/5 দিয়েই কিন্তু আমরা এটাকে গুণ করেছি। আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম না, 28/25 গুণন এই 2টা উপরে 5টা নিচে, 2/5 দিয়ে গুণ, তো 2/5 দিয়ে গুণ, সেম জিনিস কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। তাহলে 5 দিয়ে আমি এটাকে যদি কাটি, তাহলে 5 দিয়ে 5×5 = 25, 3×2 = 32, 5×6 = 30, 2×5 = 5×5 = 25। তাহলে এবার 565কে 2 দিয়ে গুণ, তাহলে 5×2 = 10, 0 হাতে থাকবে 1, 6×2 = 12, 13, 3 হাতে 1, 5×2 = 10 আর 1 11, তাহলে 1130 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের রাফ। এবার এই অঙ্কটা দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে লিখি, সমস্যাটি হলো, দেখো কি বের করতে হবে আমাকে, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। তাহলে
সময় সময় সপ্তাহ, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা জন, ঠিক আছে, জন। আচ্ছা, এবার দেখো একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। 48 জন সৈন্য যদি মানে যে খাবার মজুদ ছিল, 48 জন সৈন্য যদি সেই খাবার খায় তাহলে 7 সপ্তাহ তাদের সেই খাবার চলে যায়। এবার ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে 48 জন আগে ছিল, এখন আরো 8 জন যুক্ত হলো, তাহলে কত, 8 8 16 6 হাতে 1 4 1 5, তাহলে 56 জন কিন্তু এখন হলো। তাহলে 56 জন যদি খায় তাহলে সেই খাবার কি 7 সপ্তাহ যাবে? নিশ্চয়ই যাবেন, তার থেকে কম যাবে, কারণ লোক সংখ্যা বেশি হয়ে গেছে। তাহলে বেশি যদি হয় লোক, তাহলে খাবারও কম দিন যাবে। আচ্ছা, এবার বলছে 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে আর মানে খাবারে কত সপ্তাহ চলবে? তাহলে দেখো আমরা লিখব 48 জন সৈন্যের 7 সপ্তাহ খাবার চলে, 7 সপ্তাহ খাবার চলে। তাহলে এবার 56 জন সৈন্যের ওই খাবার দিয়ে কত সপ্তাহ চলবে, ঠিক আছে। আচ্ছা দেখো এদিকে জনসংখ্যা আগে ছিল 48, এখন হয়ে গেল 56। আচ্ছা, এটা কিভাবে 56 হলো তোমরা এখানে একটু লিখে দিতে পারো, 48 যোগ 8 সমান 56, ঠিক আছে। তাহলে আগে ছিল 48, এখন হলো 56, তাহলে বেড়ে গেল, কিন্তু সময়টা কিন্তু এদিকে কমে যাবে, মানে সময় মানে যতদিন খাবারটা চলবে তার সময়টা কমে যাবে কিন্তু। তাহলে আগে ছিল 48 জন 7 সপ্তাহ খেত, 56 জন কিন্তু কম দিন খাবে, তাহলে এদিকে বেড়ে যাচ্ছে এদিকে কমে যাচ্ছে, তাহলে এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে জনসংখ্যা ও, এখানে লিখবে জনসংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো আমি এখানে শর্টকাট লিখে দিচ্ছি, তাহলে লিখব 48 জনের চলে, 48 জনের চলে 7 সপ্তাহ, তাহলে 1 জনের চলে, 1 জনের চলবে 48 জনের 7 সপ্তাহ চলে। তাহলে সেই খাবার যদি শুধু একজন খায় তাহলে সেই খাবার তো অনেক দিন বেশি খেতে পারবে, তাই না? তাহলে 48 জন 7 সপ্তাহে খেয়েছে, তাহলে একজন, তাহলে তার বেশি দিন লাগবে, তাহলে বেশি দিন লাগবে মানে এখানে কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 7 গুণন 48 সপ্তাহ লাগবে। এবার 56 জনের চলে, তাহলে 56 জন যদি সেই খাবার খায় তাহলে তাদের কতদিন চলবে? তাহলে কিন্তু দেখো একজনের যে দিন চলবে 56 জনের কিন্তু তার থেকে কম দিন চলবে, তাই না? তাহলে কম মানে কিন্তু এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 7 গুণন 48/56, মানে কাটাকাটি করবো, 7 দিয়ে 7 8 56, 8 দিয়ে 6 8 48, তাহলে সমান 6 সপ্তাহ। এটাই কিন্তু আমাদের উত্তর। এই অঙ্কটা দেখো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, ঠিক আছে। একটা জাহাজ আছে, সেখানে 50 জন নাবিকের মানে এমন খাবার মজুদ আছে যে 50 জন খেলে 16 দিন পর্যন্ত খেতে পারবে, ঠিক আছে। তাহলে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সাথে যোগ দিল, ঠিক আছে। তাহলে বাকি খাবারে সকলের কতদিন চলবে? তাহলে এটাকেও সাজিয়ে নিই। গণিত ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা কি বের করতে বলেছে? কত দিন চলবে, তাহলে দিন সংখ্যাটাই দিয়ে লিখবো, দিন বা সময়, ব্র্যাকেটে দিন। আচ্ছা এদিকে জন, তোমরা এটাকে লিখতে পারো লোক ব্র্যাকেট দিয়ে জন, কোনো ব্যাপার না, একটু এভাবে লিখলেও কোনো ব্যাপার না। তাহলে দেখো 50 জন ছিল, 50 জন নাবিক, তাদের 16 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। এবার 10 দিন চলে গেল, 10 দিন হবার পরে 10 জন নাবিকও কিন্তু আবার যোগ দিলেন, তাহলে দেখো এই 10 জন নাবিক যদি যোগ না দিত তাহলে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন চলে গেল, তাহলে 16 দিন আগে ছিল, বিয়োগ হয়ে গেল 10 দিন, তাহলে কতদিন থাকলো? 6 দিন। তাহলে এই 50 জন নাবিকের কিন্তু 6 দিন চলতো। এই অঙ্কটা ভালো করে বুঝবে যে 50 জন নাবিকের এই 6 দিনই চলতো, 16 দিনের মধ্যে 10 দিন খেয়ে ফেলেছে, তাহলে কিন্তু এই 6 দিন চলতো। কিন্তু 50 জন তো নাই, নাবিক কি 50 জন আছে? না, 50 জন না, 10 জন কিন্তু যোগ হয়ে গেছে, তাহলে 50 জনের সাথে যদি 10 জন যোগ হয়ে যায় তাহলে কতজন থাকবে? 60 জন। এবার 60 জনের কতদিন চলবে? তাহলে অঙ্কটাকে সাজাও কিভাবে? দেখো যে খাবার
যে খাবার তোমার হচ্ছে ওই 50 জনের 6 দিন চলে, এই যে 6 দিন চলে, 10 দিন তো খেয়ে ফেলেছে, তা 16 দিনের মধ্যে, ঠিক আছে। এভাবে তোমরা এটাকে লিখতে পারো যে 16 বিয়োগ 10 সমান 6 দিন। তাহলে যে খাবার 50 জনের 6 দিন চলে, তাহলে সেই খাবার যদি 50 জনের মধ্যে আরও 10 জন যোগ হয়ে যায় তাহলে হবে 60 জন। তাহলে 60 জনের সেই খাবার কতদিন চলবে, বুঝতে পারলে? এই জায়গাটা অনেকের কিন্তু গুলায়, ঠিক আছে। এই জায়গাটা তোমরা ভালো করে বুঝে নিও। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানেও জন আর সময় এটার মধ্যেও কিন্তু ব্যস্ত সম্পর্ক। 50 জনের যদি 6 দিন চলে তাহলে এদিকে বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে এদিকে কিন্তু সময়টা আরও কমে যাবে, মানে তাদের সেই খাবার দিয়ে কিন্তু কম দিন চলবে। তো এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। তা লিখবো 50 জনের চলে 6 দিন, 1 জনের চলে, দেখো 50 জনের যদি 6 দিন চলে তাহলে সেই খাবার দিয়ে একজনের কিন্তু আরও অনেক বেশি দিন চলবে, তাই না? তাহলে বেশি মানে হচ্ছে গুণ, তাহলে 6 গুণন 50 দিন। তাহলে এবার সুতরাং এবার এই 60 জনের কত দিন চলবে, তাহলে 60 জনের চলে, তাহলে দেখো একজনের যদি এতদিন, মানে যতদিনই চলুক, এটা গুণ করলে কিছু একটা সংখ্যা আসবে, তো একজনের সেই দিন যদি চলে, মানে এতদিন যদি চলে, তাহলে 60 জনের কিন্তু তাহলে তার থেকে কম দিন চলবে। তাহলে একজন আস্তে আস্তে অল্প 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 করে খাবে, বেশি দিন চলবে। 60 জন তো একবারে অনেকগুলো করে খাবার খাবে, তাই না? তাহলে তাদের কিন্তু কম দিন চলবে। তাহলে কম মানে ভাগ, তাহলে 6 গুণন 50/60 দিন। এবার এটা কাটাকাটি করবো, 0 কাটলাম, 6 দিয়ে 6 কাটলাম, তাহলে 5, তাহলে সমান 5 দিন। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এই অঙ্ক কি বলেছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো, মানে ওই আগের অঙ্কটার মতো কিছু জন এখান থেকে বাদ চলে গেল। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা কি আমাকে বের করতে হবে, বের করতে হবে কত দিনে, তাহলে দিন সংখ্যাটা আমরা এখানে লিখবো সময়, এখানে হচ্ছে দিন, আর এদিকে কি আছে জন। ঠিক আছে, তাহলে 20 জন লোক 30 দিনে একটা বাড়ি সারানোর কাজ, মানে বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করে। ঠিক আছে, তাহলে 20 জন লোক 30 দিনে করে, ঠিক আছে। কিন্তু 6 দিন পরে, আচ্ছা 6 দিন পরে তার মানে কি 30 দিন ছিল আগে, তাহলে 6 দিন যদি চলে যায় তাহলে 30-এর থেকে 6 গেলে কত থাকবে, 24 দিন। তাহলে ওই 20 জন লোকই যদি কাজটা করতো তাহলে 24 দিনে শেষ হতো। কিন্তু এখন কি 20 জন আছে, তাদের মধ্যে তো 8 জন অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 20 জনের মধ্যে 8 জন যদি অসুস্থ হয়ে যায় তাহলে 20 বিয়োগ 8 হচ্ছে 12 জন। তাহলে 12 জন কত দিনে কাজটা করবে। ঠিক আছে, তাহলে কিভাবে সাজাবো, যে 20 জনে যে কাজটা 24 দিনে করে, মানে অবশিষ্ট কাজটা, ঠিক আছে 30 দিনের, তো 30 দিনের কাজ তো আর নাই, তারা তো করে ফেলেছে 6 দিন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসলো, এই যে 30 বিয়োগ 6 সমান 24। তাহলে 20 জন লোক যদি 24 দিনে কাজটা করে, তাহলে এবার 20 জনও নাই, তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে থাকছে 12 জন। তাহলে 12 জন লোক কত দিনে কাজটা করবে, এটাই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো জনসংখ্যা, যদি জন এখানে কমে গেছে, 20 জন লোক আগে ছিল, এখন হয়েছে 12 জন লোক। তাহলে 20 জন লোক যে কাজ 24 দিনে করতো, এখন 12 জন লোক, তাহলে 12 জন লোক সে কি আর 24 দিনে করতে পারবে, পারবে না, তাদের একটু বেশি দিন লাগবে। তারা 12 জন লোক, আগে 20 জন লোক বেশি বেশি কাজ করতো, এখন 12 জন লোক কম কম কাজ করবে, তাহলে তাদের বেশি সময় লাগবে, বেশি দিন লাগবে। আচ্ছা, তাহলে এদিকে কমে যাচ্ছে আবার এদিকে বেড়ে যাচ্ছে, এরকম যখন হবে এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাই আমি এখানে শর্ট, তোমরা লিখবে যে জনসংখ্যা এবং মোট দিনের মধ্যে, মোট দিন বা সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, এভাবে কিন্তু পরীক্ষার সময় কিন্তু লিখবে। ঠিক আছে, আমি শর্টকাট লিখে দিচ্ছি যে ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এবার 20 জন লোক, 20 জন লোক কাজটি শেষ করে, কাজটি শেষ করে, 20 জন লোক কাজটি শেষ করে 24 দিনে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 জন লোক কাজটি শেষ করে, 20 জন লোক
যদি 24 দিনে শেষ করে, একজন লোক টুক 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 অল্প অল্প করে কাজ করবে, তাহলে তার বেশি দিন লাগবে না? তাহলে 20 জন, আচ্ছা এখানে বেশি দিন হয়ে যাচ্ছে, তাহলে গুণ সম্পর্ক, মানে গুণ হয়ে যাবে আর কি। 24 গুণ এদিকে 20 দিনে, ঠিক আছে। এবার সুতরাং তাহলে আমার 12 জন লোক। এবার একজন লোক যে এই এত দিনে করেছে, এটা গুণ করলে কিছু একটা হবে, তো তত দিনে আর কি। একজন লোক এত দিনে করেছে, তাহলে 12 জন লোক এবার বেশি বেশি কাজ করবে, বেশি বেশি করবে মানে কমে যাবে, কমে যাবে মানে ভাগ। তাহলে 12 জন লোক কাজটি শেষ করে 24 গুণ 20 বাই নিচে হচ্ছে 12। আচ্ছা একটা কাটাকাটি করবো, 12 দিয়ে, 12 দুগুণ 24, 20 দুগুণ 40, তাহলে 40 দিনে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার উত্তর। আচ্ছা একটা জিনিস তোমরা দেখো, এটা উত্তর না কিন্তু, হ্যাঁ, তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ির হারানোর কাজটা শেষ করে। আচ্ছা 40 দিন তো এই আমার 12 জন লোক করলো, কিন্তু তার আগে এই 20 জন লোক তো 6 দিন আগেই করে দিয়েছে, তাই না? তাহলে তাদের মোট সময় কত লাগলো? এই 40 জন আর 40 দিন আর আগে 6 দিন, তাহলে সমান 40 দিনে, ঠিক আছে। এই জিনিসটা করাটা কিন্তু ভুলো না, আমিও মানে ভুলেই যাচ্ছিলাম প্রায়, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের 10 নম্বর অঙ্ক, এবং এটাই শেষ অঙ্ক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করি। আচ্ছা এখানে কিন্তু দেখো তোমাদের 3টে কিন্তু ইউনিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, জন, দিন, এদিকে আবার জমির অংশ, ঠিক আছে, জন, দিন, জমির অংশ, ঠিক আছে। আচ্ছা আমাদের ওই ঐকিক নিয়ম তোমরা আশা করি এটা শিখেছো, 3টা ইউনিট দিয়ে কিভাবে করতে হয়, না শিখলে আমি এখানেও ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখো সোজা লাগবে তোমাদের। আচ্ছা কি বের করতে বলছে? কৃষক 16 দিনে কত বিঘা, কত বিঘা, তাহলে বিঘা মানে জমির অংশ, তাহলে এখানে আগে লিখে নিই গণিতের। আচ্ছা এই অঙ্কটা একটু বড় হবে, আমি এই জায়গাটা লিখছি না, হ্যাঁ, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা তোমরা উপরে কিন্তু লিখে নেবে, হ্যাঁ। আমার এই অঙ্কটা যেহেতু অনেকগুলো লাইন করতে হবে, বেশি বড় হবে, হ্যাঁ, আমি একটু লিখছি না ওটা। তাহলে কত বিঘা, তাহলে আমি ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি যে বিঘা, আমার এখানে লিখছি বিঘা, বিঘা, ঠিক আছে, বা এটাকে লিখি জমির অংশ, জমি, জমি, এখানে হচ্ছে বিঘা। আচ্ছা এখানে হচ্ছে দিন, সময় তোমরা লিখতে পারো, সময় ব্র্যাকেটে দিন, আর এখানে হচ্ছে জন। এই যে 3টা আমার ইউনিট এখানে। এবার সাজাবো, দেখো 25 জন কৃষক 12 দিনে, আচ্ছা এটাকে একটু এদিকে নিয়ে আসি, আমার এদিকে লাগবে একটু জায়গা। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, ঠিক আছে। এই 3টা ইউনিটের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু অনেকের খুব সমস্যা হয়, হ্যাঁ, তোমরা খুব ভালো করে এই জায়গাটা দেখবে, আমি তোমাদের আস্তে ধীরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা আমরা এখানে কিন্তু যে কোনো দুটো ইউনিটের মধ্যে মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা কিন্তু কম্পেয়ার করে দেখব, তুলনা করে দেখব, ঠিক আছে। ওই 3টাকে কিন্তু আমরা একবারে দেখতে পারবো না, একটাকে স্থির রাখতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা সময়টাকে যদি স্থির রাখি, মনে করি যে সময় একদিনের মধ্যে বা কিছু একটা নির্দিষ্ট দিনের মধ্যে, এখানে সময়কে যদি না ধরি, তাহলে 25 জন কৃষক 15 দিনে যদি করে, তাহলে এবার কৃষকের সংখ্যা যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে 25 জন কৃষক যদি 15 বিঘা করে, ঠিক আছে, তাহলে 30 জন কৃষকও কিন্তু ওই বেশি জমি করবে, ঠিক আছে। তাহলে জমি আর এদিকে বাড়ছে, এদিকেও বাড়ছে, তাহলে জমি আর জন সংখ্যা এবং জমির অংশ মানে জমির পরিমাণের মধ্যে কিন্তু সরল সম্পর্ক। এবার এই জনসংখ্যাটাকে যদি আমরা স্থির ধরি, মনে করি যে এখানে দুটোতেই সমান সমান আছে, মানে এখানেও 30 জন, এখানেও 30 জন, মানে স্থির সংখ্যা, তাহলে 12 দিনে যে সংখ্যক তোমার কৃষক 15 বিঘা জমি চাষ করবে, 16 দিনে কিন্তু তার থেকে সেই সংখ্যক কৃষক কিন্তু বেশি জমি চাষ করবে। তাহলে দিন সংখ্যা, দিন এবং জমির মধ্যেও কিন্তু সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে তোমরা লিখে দিবে যে সরল সম্পর্ক, ঠিক আছে, জন এবং কৃষক এবং জমির মধ্যে সরল সম্পর্ক, সময় এবং জমির মধ্যেও সরল সম্পর্ক। তাহলে আমি এখান থেকে লেখা শুরু করি যে 25
জন কৃষক 12 দিনে 15, এখানে আমরা এটা এইভাবে লিখি, 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। ঠিক আছে, আচ্ছা তাহলে 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। এটা তো প্রথম লাইন আমি লিখে নিলাম। এর পরের লাইনগুলো লিখতে গিয়ে কিন্তু অনেকের মাথা ঘুরে যায়। ঠিক আছে, তোমরা দেখো এটা কিভাবে খুব সহজেই আমরা করতে পারি। 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। আমি কি করব, 25 জনকে 25 জনই রাখছি, এইটাকে আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, মানে এক বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 25 জন কৃষক এক দিনে চাষ করে, তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। এবার 25 জন কৃষক একদিনে কি এটা করবে নাকি এর থেকে কম করবে? ঠিক আছে, 12 দিনে 15 বিঘা, তাহলে একদিনে কম, এর থেকে কম করবে, তাহলে কম হলো মানে ভাগ। এবার ভাগটা দিব কার সাথে কার? ঠিক আছে, এটাই হচ্ছে এখানে কনফিউশনের জিনিস। তো দেখো 15, এখানে পরিবর্তন কার হয়েছে? 25টা তো 25ই আছে, 12 থেকে কিন্তু 1 হয়েছে, তাহলে এই 12টার কিন্তু পরিবর্তন হয়েছে, তাহলে 12টাকে এদিকে নিচে নিয়ে আসবো ভাগ। ঠিক আছে, 12 বিঘা জমি, এই জায়গাটা কিন্তু খুব তোমাদের ধ্যান দিয়ে করতে হবে এবং ছোট্ট জিনিস। ঠিক আছে, যেটা পরিবর্তন হবে সেটাই এখানে আমি ভাগ গুণ যা হোক সেটার সাথে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে 1 বানিয়েছি, এবার এটাকেও 1 বানাবো। ঠিক আছে, তাহলে 1 জন কৃষক এক দিনে চাষ করে। এবার একজন কৃষক একদিনে চাষ করে, দেখো 25 জন কৃষক একদিনে চাষ করেছে যে পরিমাণ জমি, তাহলে একজন কৃষক একদিনে চাষ করবে আরও কম পরিমাণ জমি, তাই না? তাহলে আরও কম, কম মানে এখানে কিন্তু ভাগ। এবার ভাগ করব কার সাথে? এবার ওই যে সেম জিনিস তোমরা মাথায় রাখবে যে পরিবর্তনটা হয়েছে কার। দেখো এক তো একই আছে, 25-এর পরিবর্তন হয়েছে 1 হয়েছে, তাই না? তাহলে এই 25-এর সাথে ভাগটা মানে 25টাকে ভাগ করে দেবো নিচে এনে, তাহলে 15। ঠিক আছে, তাহলে 12 ভাগ মানে কিন্তু নিচে, তাহলে নিচে আমি লিখবো, নিচে গুণ, নিচে সংখ্যার সাথে গুণ করে লিখে দেবো 25, তাহলে 25 বিঘা জমি। ঠিক আছে, আচ্ছা এবারে 30 বলছে 30 জন লোক, তাহলে লিখি 30 জন লোক এক দিনে চাষ করে। এবার দেখো একজন লোক একদিনে চাষ করে এত অংশ জমি, তাহলে 30 জন লোক একদিনে চাষ করবে, নিশ্চয়ই তার থেকে বেশি অংশ জমি, তাহলে বেশি হলো মানে গুণ হলো, তাহলে গুণটা করবো কার সাথে? এটা এবার তোমরাই নিজেরা ভাবো। তাহলে 15 আমি এখানে তুলে নিচ্ছি, 15 12 গুণ 25, গুণ হবে মানে উপরে যাবে। ঠিক আছে, আচ্ছা গুণ কার সাথে কার হবে? যেটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে কার? 30-এর, তাহলে 30টা উপরে চলে যাবে। ঠিক আছে, 30 বিঘা জমি। এবার আমরা ফাইনালি এই লাইনটাকে বের করব, তাহলে 30 জন কৃষক 16 দিনে চাষ করে। তা দেখো 30 জন কৃষক 16 দিনে, 30 জন কৃষক একদিনে এই অংশ জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে নিশ্চয়ই তার থেকে বেশি জমি চাষ করবে, তাহলে বেশি হবে মানে গুণ হবে, তাহলে গুণ হবে মানে উপরে, তাহলে 15 গুণ 30 বাই নিচে ছিল 12 গুণ 25। আচ্ছা গুণ মানে উপরে, উপরে কোনটা গুণ হবে? পরিবর্তন কোনটা হয়েছে, 30 নাকি 1 পরিবর্তন হয়ে 16 হয়েছে, তাহলে 16টা চলে যাবে উপরে। এই হচ্ছে আমাদের এভাবে। এবার এটাকে ফাইনালি কাটাকাটি করলে যেটা বেরোবে সেটাই উত্তর। এই জায়গাগুলো তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে যে যেটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, কম হলো না বেশি হলো, এটাও একটা যেমন তোমাদের নজর রাখার এখানে একটু মানে খেয়াল রাখার বিষয়, এবং যেটা পরিবর্তন হচ্ছে সেটাও খেয়াল রাখবে, যেটা পরিবর্তন হচ্ছে সেটাই এখানে গুণ হোক বা ভাগ হোক সেটাই হবে এখানে তার সাথে। আচ্ছা এবার আমরা এটাকে কাটাকাটি করব। আচ্ছা 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 6 30, আচ্ছা 6 দিয়ে 6 2 12, 2 দিয়ে 8 2 16, তাহলে কত হলো? 3 8 24, তাহলে হচ্ছে 24। আচ্ছা 24 কি আমরা বের করতে যাচ্ছি? জমি, তাহলে 24 বিঘা জমি, তাহলে 24 বিঘা জমি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। তাহলে 30 জন লোক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে, এটাই হচ্ছে তোমাদের উত্তর। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, খুব সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি।
তো আমার সাথে যদি তোমরা অঙ্ক শিখতে চাও, আমি এরপরে ইংরেজি ক্লাসও তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদের বিভিন্ন ক্লাসের যে ইংরেজি গ্রামারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার সাথে ইংরেজি এবং অঙ্ক শিখতে চাও, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি অন করতে ভুলো না, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।